এখনো শেষ হয়নি, ওই অবয়বটা দেখতে হবে। আমরা দেখলাম যেখানে একটু আগে সেই ঝলমলে নারী অবয়বটি দাঁড়িয়েছিল, সেখানে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী। সেই ধোঁয়ার ভিতর দিয়ে দেবীর অবয়বটি যেন ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিশে মিলিয়ে গেল। তখন সবে শীতের শুরু, শীত পড়ছে, আর এই ঋতু পরিবর্তনের মাঝে সর্দি কাশিতে নাজেহাল হতে হচ্ছে। নাক টানতে টানতে আমার জেরবার অবস্থায় মনে হলো ঠাকুরমশাইয়ের কাছে যাই, যদি কিছু উপশম হয়। কিন্তু কিশোরী একেবারেই হেসে উড়িয়ে দিল। আরে তোমার কি মাথা খারাপ বিভূতি? ঠাকুরমশাই ডাক্তার নাকি যে রোগ বালাই সব সারিয়ে দেবে? আশ্চর্যের কথা বলো কিন্তু। আহা, গিয়ে দেখি না, রোগ না সারুক, হয়তো একটু আরাম দেবেন। কিছু না হলেও ক্ষতি তো আর কিছু নেই রে বাবা। আর দ্বিরুক্তি করল না, সোজা গিয়ে মঠলেন পেরিয়ে ওনার বাড়িতে পৌঁছে গেলাম। উনি খুব খুশি হলেন এবং আমাদের অবস্থা দেখে মৃদু তাচ্ছিল্যের সুরে বললেন, ঋতু পরিবর্তনে মানুষের শরীর খাপ খাইয়ে নিতে সময় নেয়। দাঁড়াও একটু দেখি। মনকে শান্ত রাখতে হয় বিভূতি। এই বলে তিনি আমাদের মাথার উপর মায়ের পায়ের জবা ফুল ছুঁয়ে দিলেন এবং কিছু একটা বিড়বিড় করে বললেন। সঙ্গে সঙ্গেই চারি বেশ করে আদা দেওয়া দুধ চা আর বিস্কুট এনে দিল। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতেই আমরা এক অদ্ভুত মানসিক শান্তি আর উষ্ণতা অনুভব করলাম। সর্দি কাশির অস্বস্তিটা যেন কিছুটা কমে গেল। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে কিশোরী বলল, ঠাকুরমশাই, আজকের গল্প সম্পর্কে একটু বলুন না। হ্যাঁ, কি নিয়ে বলবেন আজকে? শুনেছি আপনি পায়ে হেঁটে কখনো বা ওই ট্রেনে ভারতবর্ষের অনেক জায়গায় নাকি ঘুরেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের এমন কোনো স্থানে গেছেন কি যে স্থান নিজের মাহাত্ম্য গুণে আজও প্রসিদ্ধ? হ্যাঁ গেছি। বীরভূম তো তন্ত্রের অতি প্রসিদ্ধ স্থান, সেইখানেই একবার যাওয়ার সুযোগ হয়েছিল। চায়ের শেষ চুমুক দিয়ে কিশোরী আবার নড়ে চড়ে বসল। তার চোখ দুটোর গভীরে তখন নতুন গল্পের ঝলক। তার মানে আপনি বলছেন জায়গাটা তন্ত্রের জন্য খুবই বিখ্যাত? শুধু কি মন্দির টন্দির, নাকি তার বাইরেও অন্য কোনো রহস্য আছে যা চোখে দেখা যায় না? বীরভূমের মাটির গন্ধে আছে প্রাচীন রক্তের ছাপ, আর ঢোলের তালে লুকিয়ে আছে দেবীর আহ্বান। শীতের শুরুতে সেখানে হয় চণ্ডী কীর্তন, এক অদ্ভুত রাত্রি উৎসব। আমি আর কিশোরী দুজনেই উৎসুক হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলাম। রাত্রি উৎসব? চণ্ডী কীর্তন নামটা তো নতুন শুনলাম ঠাকুরমশাই। কীর্তন তো সাধারণত দিনের বেলায় হয়, তাই জানতে চাইছিলাম সে আবার কীরকম বলুন তো, একটু বুঝিয়ে বলুন না। এ কীর্তন সাধারণ নয় কিশোরী, এ যেন গান, ঢোল আর ধূপের ধোঁয়ার মধ্যে মিলে মিশে থাকা প্রাচীন এক বিশ্বাস আর ভয়। আমি একবার তারাপীঠের কাছেই একটা ছোট্ট গ্রামে গিয়েছিলাম। গ্রামের নামটা এখন আর ঠিক মনে পড়ছে না। সে এক কার্তিক মাসের শেষ দিক, শীত তখন সবে জাঁকিয়ে বসছে। গ্রামের প্রায় সবাই জড়ো হয়েছে খোলা মাঠে। মাঠের ঠিক মাঝখানে তৈরি হয়েছে একটা নিচু কাঠের মঞ্চ, চারিদিকে খড়ের চালা। ধুনোর গন্ধ আর ভেজা মাটির সোঁদা গন্ধে সারা পরিবেশ ভারী আর গম্ভীর। আপনি সেই রাতে কীর্তন দেখেছিলেন? কেমন ছিল পরিবেশটা? দেখেছিলাম বই কি। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ছে। মঞ্চে তখন কয়েকজন কীর্তনিয়া একসঙ্গে গাইছে। গলায় অদ্ভুত এক ছন্দ, যেন মন্ত্র জপ চলছে।
তাদের চোখে মুখে এক গভীর বিভোরতা, যেন তারা এই জগতেরই কেউ নয়। কি গাইছিলেন তারা? দেবী চণ্ডীর মাহাত্ম্য, অসুর নিধন, দেবীর ভয়ঙ্করী রূপ, এ সবই সঙ্গীতের মাধ্যমে। কিন্তু তার থেকেও অদ্ভুত ছিল ঢোলের বাজনা। সে ঢোল যেন বাদ্যযন্ত্র নয়, এই তন্ত্রভূমির প্রাচীন স্পন্দন। ঢোল? হ্যাঁ, একটা দুটো নয়, 4-5টা ঢোল। কখনো দ্রুত উন্মাদনা ভরা, আবার কখনো হঠাৎ থেমে গিয়ে দীর্ঘ এক টান টান নীরবতা, যেন চারপাশে কিছু একটার অপেক্ষায়। মনে হচ্ছিল অন্ধকারের ভিতর থেকে কেউ একজন ধীরে ধীরে এগিয়ে আসছে। আচ্ছা, আপনার ভয় লাগেনি? ভয় নয় কিশোরী, এক অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত অনুভূতি জেগেছিল। আমি দেখলাম কীর্তনের মাঝে দ্বিতীয় গায়েন হঠাৎ উঠে দাঁড়ালেন, হাতে বিশাল ত্রিশূল, তার চোখে মুখে তীব্র এক জ্যোতি। তিনি যেন দেবীর আবেশে উন্মত্ত। তার গলার স্বর বদলে গেল, আর মানুষের স্বর রইল না, যেন গভীর অরণ্যের কোনো ডাক, যা বহু শতক ধরে এই মাটির নিচে ঘুমিয়েছিল। তিনি কি বললেন? চিৎকার করে বললেন, জাগো জাগো হে চণ্ডী জাগো, হে মহাকালী অদ্বিতীয়া, আজ এই তন্ত্রভূমিতে তোমার আহ্বান পূর্ণ হোক, পূর্ণ হোক। আর অমনি মাঠের চারপাশের বিশাল গাছগুলোর পাতা যেন ঝোড়ো হাওয়ায় একসঙ্গে কেঁপে উঠল। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। ঘরের উষ্ণতা সত্ত্বেও আমাদের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ঠাকুরমশাই, আপনি যে বললেন গাছগুলোর পাতা কেঁপে উঠল, সত্যিই কি ওটা সাধারণ হাওয়া ছিল নাকি অন্য কিছু? প্রথমে আমারও তাই মনে হয়েছিল কিশোরী। ভেবেছিলাম হয়তো কীর্তনের ভক্তি আর আবেগ দেখে আমার মন বাড়িয়ে ভাবছে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা নিছক আবেগ নয়। আমি তীক্ষ্ণভাবে লক্ষ্য করলাম গানের ভিতরে একটা অতি প্রাচীন বেদতান্ত্রিক মন্ত্র লুকিয়ে আছে। মন্ত্রের তীব্র সুরের ধাক্কায় গাছের পাতাগুলো আন্দোলিত হচ্ছে। বেদতান্ত্রিক মন্ত্র কীর্তনে? মন্ত্র? কেমন মন্ত্র সেটা? আপনি তার ভাষা বুঝতে পারলেন? কীর্তনের সঙ্গে তা মিশে থাকলোই বা কেমন করে? ঠাকুরমশাই চোখ বন্ধ করলেন, যেন সেই সুরটি মনে করার চেষ্টা করছেন। তারপর বললেন, ভাষা না কিশোরী, ভাষাটা ঠিক বোঝার মতো ছিল না। তা অনেকটা ওই বীজ মন্ত্রের মতো, 2-3টি ধ্বনি যা দ্রুত পুনরাবৃত্ত হচ্ছিল। অনেকটা এমন, ধিম রিং ধিম রিং। প্রথমে তা ছিল ঢোলের শব্দের আড়ালে অতি সূক্ষ্ম এক তান। কিন্তু কীর্তন তো হয় শুদ্ধ ভক্তি আর প্রেমের কথা দিয়ে। এই বীজ মন্ত্রের মতো ধ্বনি এ তো কোনোভাবেই সাধারণ নয়। এ তো মন্ত্রের সুর। গ্রামের ওই গায়েনেরা যারা ছিলেন তারা কি জেনে শুনে এই কাজ করছেন? আসল রহস্য তো এখানেই। প্রথম গায়েন যিনি ত্রিশূল হাতে উঠে দাঁড়িয়েছিলেন, তিনি হয়তো আবেগে বিভোর হয়ে করেছেন, কিন্তু বাকি গায়েনরা, বাকি লোকগুলো, তাদের চোখগুলো লক্ষ্য করলাম, তারা যেন ধীরে ধীরে নিজেদের শরীরের ওপর দখল হারাচ্ছে। গানের সেই সুর, সেই ধিম রিং তাদের মনকে যেন তন্দ্রায় টেনে নিচ্ছে, ঠিক যেন এক গভীর তন্দ্রালুতা তাদেরকে গ্রাস করছে। এরপর কি দেখলেন ওখানে? দ্বিতীয় গায়নে যখন চণ্ডীকে জেগে ওঠার কথা বললেন, তারপরেই একটা কাণ্ড ঘটল। পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠল। দলের এক বৃদ্ধ মানুষ বেশ গান গাইছিলেন। হঠাৎই তার চোখ উল্টে গেল, চোখ দুটো যেন
সম্পূর্ণ সাদা হয়ে গেল। তিনি হাত পা ছুঁড়তে ছুঁড়তে তীব্রস্বরে চিৎকার করে উঠলেন, ওহ, আমাকে ধরিস না, ও আমাকে ডাকছে, ও যে আমার পাঁজর ছিঁড়ে। পর মুহূর্তেই শব্দ করে মাটিতে পড়ে গেলেন সম্পূর্ণ অজ্ঞান হয়ে। এদিকে আরেকজন গায়েন বিভোর হয়ে তখনও গান গেয়ে চলেছেন, কিন্তু তার শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। তার কণ্ঠস্বর স্বাভাবিক থেকে হঠাৎ তীক্ষ্ণ হয়ে গেল, যেন কোনো পশুর ডাক। মুক্তি, মুক্তি। ব্যক্ত আর্তনাদ করে সে নিজের জামা ছিঁড়ে ফেলল এবং ছন্দের তালে তালে পাগলের মতো মাথা ঝাঁকাতে লাগলো। কিন্তু তার পা মাটিতে স্থির, কেবল শরীরটা কাঁপছে। পাশ থেকে এক গ্রামবাসী আমাকে দেখে বলে উঠল, ঠাকুরমশাই, কি হচ্ছে এটা? এরা কি সত্যি দেবীর আবেশে উন্মত্ত, নাকি নাকি অন্য কিছু এদের উপর ভর করেছে? এ আবেশ নয়, এ ভয়। আমি তো স্পষ্ট দেখছি এরা কেউই এখন আর নিজেদের মধ্যে নেই। এ যেন কোনো এক অদৃশ্য অচেনা শক্তি এদের শরীরের ওপর ভর করে নৃত্য করছে। আমি আমি এখান থেকে যাই। বাইরে পা বাড়াতে গিয়েই একজন গায়েন মঞ্চ থেকে লাফিয়ে আমার দিকে এগিয়ে এলো। তার দু চোখ লাল। সে আড়ষ্ট কণ্ঠে আমাকে বলল, থেমে যাও ঠাকুর, পালাবার চেষ্টা করো না। এই তন্ত্রভূমিতে যখন প্রবেশ করেছ তখন আর পিছু হাঁটার পথ নেই ঠাকুর, কোনো পথ নেই। গাইডদের জাগতিক মনকে সুরের মাধ্যমে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, আর তাদের শরীরের উপর ভর করানো হচ্ছে অন্য শক্তিকে। অনেকেই ভয়ে মাঠের চারপাশ দিয়ে ছুটোছুটি করতে শুরু করলো। কেউ গ্রামের দিকে ছুটছে, কেউ বা পাশের আমবাগান দিয়ে পালানোর পথ খুঁজছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত লোকের ছোটাছুটি আর্তনাদ কোনো কিছুই কীর্তনের শব্দকে থামাতে পারছে না। আরেকটা জিনিস দেখলাম, ঢাকি ঢাক বাজাচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। তার বাজনার ভঙ্গি বলে দিচ্ছিল সে নিজের থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে। সে যেন থামতে চাইছে কিন্তু পারছে না। আমাকে থামাও, আমি আর পারছি না। কেউ আমার ঢাক কেড়ে নাও, কেউ আমার ঢাক কেড়ে নাও। আমি আর পারছি না, আমি আর পারছি না। কিন্তু ঢাকের শব্দ আরো জোরে বাজতে লাগলো, যেন এক অদৃশ্য শক্তি তার হাত দুটোকে নিয়ন্ত্রণ করছে। সেই বাদ্যের শব্দে গায়নদের মুখ থেকে ভেসে আসা বীজ মন্ত্রের ধ্বনি ধিম মং রিং আরো সুস্পষ্ট হয়ে উঠল। আমি দেখলাম উপেন কানে হাত চাপা দিয়ে চিৎকার করে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঢাকের শব্দটা মনে হচ্ছে না দুদিক থেকে বাজছে। মানে মানে যে ঢাকি বাজাচ্ছে তার পাশাপাশি অন্য কেউ দূর থেকে বাজাচ্ছে। তুমি ঠিক ধরেছ উপেন, একদল বাজাচ্ছে এই মাঠের ওপর, আর অন্য সুরটি আসছে ওই পুকুরের ধারে অবস্থিত পুরনো বটগাছের দিক থেকে, যেখানে কাল ভোরে দেবীর বিসর্জন হবে। এই বাদ্যের বেষ্টনী তৈরি হচ্ছে মহাকালীকে আহ্বান করার জন্য নয়, বরং এই ভূমির গভীরে ঘুমিয়ে থাকা কোনো প্রাচীন সত্তাকে জাগিয়ে তোলার জন্য। আমরা দুজন তখন ঠায় দাঁড়িয়ে মাঠের মাঝের সেই উন্মত্ততা দেখছিলাম। এখন আর লোক দেখানো ভক্তি নয়, এক আদিম অপ্রাকৃত জাগরণ। আর আমাদের চারপাশে সেই বাদ্যের বেষ্টনী আরো কঠিন হয়ে চেপে বসছিল, যেন এই স্থান থেকে কারো পালানো অসম্ভব। উপেন, আমার মনে হচ্ছে বাতাসটা ভারী হয়ে গেছে। এই দেখো, ধুনোর গন্ধটাও কেমন বদলে যাচ্ছে। প্রথমে যা ছিল সাধারণ ধূপের সুবাস, এখন তা জ্বালাময় উগ্র এক গন্ধে পরিণত হচ্ছে। ঠাকুরমশাই, আর দেখুন আবহাওয়াটা, শীতকাল হওয়া সত্ত্বেও একটা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু সেটা স্পর্শ করলে শরীর যেন জ্বলে যাচ্ছে। এ কেমন ধারা বাতাস ঠাকুরমশাই! সেই মুহূর্তে মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা অপেক্ষাকৃত শান্ত একটি দল
যারা এখনো ভয়ে অসাড় হয়ে যায়নি, তাদের মধ্যে থেকে একজন প্রবীণ মানুষ ভয়ার্ত চিৎকার করে উঠলেন। কে? ও কে রে বাবা? মাঠের শেষ প্রান্তে ও কে দাঁড়িয়ে আছে? মাঠের শেষ প্রান্তে কি দেখলেন ঠাকুরমশাই? আমি দৃষ্টি অনুসরণ করলাম। মাঠের একেবারে শেষ প্রান্তে সেই বটগাছের দিকে অন্ধকারকে চিরে দাঁড়িয়ে আছে এক অস্পষ্ট নারী অবয়ব। তার শরীর আলোর মতো ঝলমল করছে, কিন্তু তার মুখ দেখা যায় না। যেন আলো আর অন্ধকার মিলে তৈরি হওয়া এক মূর্তি। ওই বিভৎস পরিবেশে আমরা স্পষ্ট দেখলাম সেই অবয়বটি ধীরে লয়ে নাচতে শুরু করলো। সেই নাচে নেই আনন্দ বা ভক্তি, আছে কেবল এক আদিম ভয়ঙ্কর আহ্বান। প্রতিটি তালে, প্রতিটি ঢাকের শব্দে মাঠের ভিতরের মাটি যেন কাঁপছিল। আমার মনে হলো এ সুর কোনো মানুষ তৈরি করেনি, এটা মন্ত্রজীবী সুর। এর প্রতিটি ধ্বনি আহ্বান করছে চণ্ডীর মাঠের অদৃশ্য দেবীকে, এক প্রাচীন শক্তি যিনি জাগলে এই তন্ত্রভূমিতে জীবন এবং মৃত্যু দুটোই সমান তুচ্ছ হয়ে যায়। চণ্ডীমাঠের দেবী? তবে কি ইনি সেই সতীপীঠের আদিম শক্তি, যা আমরা ভুলে গেছি? সারা জীবন তন্ত্র নিয়ে চর্চা করেছি, কিন্তু এমন আহ্বান আগে কখনো দেখিনি। এই শক্তি ভয়ঙ্কর। এই বাদ্যের বেষ্টনী আমাদের আর এখান থেকে পালাতে দেবে না। আমরা যখন কিভাবে এই মাঠ থেকে বেরোবো এই সব চিন্তা করছি, আর বাকিরা যখন কোনো সম্ভাবনা নেই বলে হাহাকার জুড়ে দিয়েছে, ঠিক তখন মাঠের প্রান্তে দাঁড়িয়ে থাকা আরেকজন গ্রামবাসী বলল, এই পালানোর পথ নেই বলবেন না ঠাকুর মশাই? ওই দেখুন ঢাকিটা, সে নিজের বাদ্যযন্ত্র নিজেই থামাতে চাইছে। যদি ওর ঢাকটা থামিয়ে দেওয়া যায় তবে হয়তো মন্ত্রের জোর কমবে। যদি ঢাক থামানো সম্ভব হয় তাহলে কি হতে পারে? যদি ঢাক থামে মন্ত্রের বেষ্টনী ভেঙে যাবে, কিন্তু তার আগে ঢাকির হাত থেকে ঢাক কেড়ে নিতে গেলে ওই অদৃশ্য শক্তির সঙ্গে সরাসরি লড়াই করতে হবে। ওই শক্তি এখন ওর হাত নিয়ন্ত্রণ করছে। মাঝির কথা শুনে গ্রামের কয়েকজন যুবক সাহস করে ঢাকিটার দিকে এগিয়ে গেল। তাদের মধ্যে ছিল হিরণ আর ভবেশ। আর দাঁড়িয়ে থাকা যাবে না ভবেশ, চল চল লোকটাকে বাঁচাই। চোখ দিয়ে রক্ত পড়ছে, সে তো আর বাঁচবে না। ঠাকুরমশাই, আপনি আমাদের পথ দেখান। কিভাবে ওর হাত থেকে ঢাকটা কেড়ে নেব? মন্ত্রের বাঁধন কিসে কাটবে ঠাকুরমশাই? তোমরা পারবে না। ওই ঢাকের বাদ্যে মিশে আছে বহু প্রাচীন বীজ মন্ত্রের শক্তি। কেবল একজনই পারে। এই তন্ত্রভূমির মন্ত্র জানে এমন একজন, কিন্তু তার তো কোনো চিহ্ন নেই এখানে। তোমরা ফিরে এসো। কিন্তু ততক্ষণে হিরণ আর ভবেশ ঢাকিটার খুব কাছে পৌঁছে গেছে। ঢাকের প্রচণ্ড শব্দে তারা নিজেদের কান চেপে ধরল। তাদের মুখগুলো বিকৃত হয়ে গেল। ঢাক ঢাক কেড়ে নেবো, ঢাক। হিরণ যেই না ঢাকের দিকে হাত বাড়ালো, অমনি দ্বিতীয় গায়নী, যিনি একটু আগে আমাদের সাবধান করেছিলেন, তিনি বজ্রের মতো হুঙ্কার দিয়ে হিরণের উপর ঝাঁপিয়ে পড়লেন। হিরণ ছিটকে পড়ল, আর তার ঠিক পাশেই মাটিতে লুটিয়ে পড়া বৃদ্ধ গায়েন হঠাৎ চোখ খুলে তাকালেন। তার চোখ দুটো তখনও সাদা, কিন্তু ঠোঁটে এক বিভৎস হাসি। এবার তিনি কোনো শব্দ না করে ধীরে ধীরে আকাশের দিকে হাত বাড়ালেন। ঠাকুর মশাই, ওই দেখুন ওই বৃদ্ধ কি করছেন। তিনি যেন ওই নারী অবয়বটাকে ইশারা করছেন। এখন আর পালানো সম্ভব নয়। ওই অবয়ব আমাদের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা আমাদের চৈতন্য। ভয় পেলেই শরীর ছেড়ে দেবে, আর সেই সুযোগ নেবে ওই প্রাচীন সত্তা। চোখ বন্ধ করো না, তোমরা চোখ বন্ধ করো না। ভবে এসে যে তখনও ঢাকিটার দিকে এগোচ্ছিল, সে ভয় থমকে দাঁড়ালো।
সামনেই দ্বিতীয় গায়েন পশুর মতো গর্জন করছে, আর বৃদ্ধ গায়েন আকাশের দিকে হাত তুলে যেন অদৃশ্য নারী অবয়বটিকে সরাসরি আমাদের দিকে টেনে আনছে। মাঠের নিস্তব্ধতা গ্রাস করার জন্য অপেক্ষা করছিল সেই মন্ত্রজীবী সুর। ঠাকুরমশাই কি করবো বলুন তো এবার? অবয়বটা তো আমাদের দিকে এগিয়ে আসছে। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। ভয় পেও না হিরণ, ভয় পেও না। হিরণ, তোমার কান্নার দমকে আমি মন্ত্র খুঁজে পাচ্ছি না। স্থির হও। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলাম। গলা দিয়ে তখনও কাশির দমক উঠছিল। শরীর আমার একদম ঠিক ছিল না, কিন্তু অদৃশ্য শক্তি প্রতি পদে আমার গলা চেপে ধরছিল বলে বারংবার কাশির দমক আসছিল। কিন্তু সেই মুহূর্তে কাশির অস্বস্তি ভুলে গিয়ে আমি শুধু তাকিয়ে রইলাম সামনে মঞ্চটির দিকে। আমার চোখ দুটোয় তখন এক অদ্ভুত স্থিরতা। আমি আমার সাথে উপস্থিত সকলকে বললাম, মন্ত্রজীবী সুর, বীজ মন্ত্রের শক্তি কেবল অন্য বীজ মন্ত্র দিয়েই কাটা সম্ভব। আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি কি তেমন কোনো মন্ত্র জানেন? ওদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় ছিল না আমার কাছে। আমি চোখ বুজে দুই হাত আকাশের দিকে তুলে ধরলাম। আমার মুখ দিয়ে এবার যে ধ্বনি বেরোলো তা কোনো পরিচিত ভাষা ছিল না। আমি উচ্চ কণ্ঠে প্রতিটা শব্দে উদাত্ততা প্রয়োগ করে বলতে লাগলাম, চণ্ডী বিখণ্ডিনে স্থিরং কুরু কুরু হং বম ফট স্বাহা। প্রথম ধ্বনিতেই বাতাসের সেই জ্বালাময় উষ্ণতা এক লহমায় যেন বরফের মতো শীতল হয়ে গেল। আমার মন্ত্রের সুরের ধাক্কায় চারিদিকের গাছপালা আবার কেঁপে উঠল। তবে এবার তা আহ্বানের কম্পনে নয়, যেন বিতারণের হুঙ্কার। শব্দটা ভেঙে গেল, ঢাকে শব্দ থেমে যাচ্ছে। ধিম ওং রিং এর গতি এবার ভাঙতেই হবে। রিং ওইং ক্লিং রক্ষ রক্ষ ছিন্নমস্তাহ জয়া। মুহূর্তের মধ্যে 4-5টা ঢোলের বাজনা একসঙ্গে যেন এক তীক্ষ্ণ কাঁচ ভাঙার শব্দের মতো থেমে গেল। মাঠের উপর চেপে বসা সেই মন্ত্রের বেষ্টনী ভেঙে গেল। সব থেমে গেল। মাঠ নিস্তব্ধ। সেই প্রচন্ড বাদ্যের রেশ যেন কানে তালা লাগিয়ে দিল। থেমে গেছে, সত্যি থেমে গেছে। দেখলাম ভবেশ হিরণের দিকে ছুটে গিয়ে বলল, হিরণ, তুই ঠিক আছিস? হাক থেমে গেছে। হিরণ তখনও মাটিতে পড়ে আছে, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় গায়েন, যিনি উন্মত্ত হয়ে উঠেছিলেন, তিনি মাথা চেপে ধরে কাতর আর্তনাদ করে মাটিতে বসে পড়লেন। তার চোখ দুটো থেকে সেই লাল আভা যেন নিভে গেল। কে কে ভাঙলো আমার মন? আমার মন ফিরে এসেছে, ফিরে এসে। এখনো শেষ হয়নি, ওই অবয়বটা দেখতে হবে। আমরা দেখলাম যেখানে একটু আগে সেই ঝলমলে নারী অবয়বটি দাঁড়িয়েছিল, সেখানে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী। সেই ধোঁয়ার ভিতর দিয়ে দেবীর অবয়বটি যেন ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিশে মিলিয়ে গেল। বটগাছের দিক থেকে আসা সেই দূরের বাদ্যের সুরটিও সম্পূর্ণ নিস্তব্ধ। চলে গেছে, ওই অবয়ব তার শক্তির সাথে চলে গেছে। আমরা এখন মুক্ত। হ্যাঁ, মুক্ত। আমি ধীর পায়ে ঢাকিটার কাছে গেলাম। ঢাকি তখনও ভয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। তার চোখ থেকে রক্ত পড়া থেমে গেছে। উঠুন, ভয় নেই, সব শেষ। ওই প্রাচীন সত্তা এখন আবার তার ভূমির গভীরে ঘুমোতে ফিরে গেছে। আমি পারছিলাম না ঠাকুর মশাই, আমার হাত যেন আমার ছিল না। মনে হচ্ছিল
মনে হচ্ছিল কেউ যেন আমার শরীরটাকে বাদ্যযন্ত্রের মতো ব্যবহার করছে। আপনি আমায় বাঁচালেন। ঠাকুর মশাই, আপনি যে মন্ত্রটা উচ্চারণ করলেন সেটা কিসের মন্ত্র? এ তো কোনো সাধারণ শান্তি মন্ত্র নয়। সেটা চণ্ডী বিখণ্ডিনীর বীজ মন্ত্র উপেন। ওই মন্ত্র তৈরি হয়েছে আহ্বানকে খণ্ডন করার জন্য। ওই প্রাচীন সত্তা যা জেগে উঠেছিল সে কোনো সতীপীঠের আদিম শক্তি ছিল না। সে ছিল এই মাটির নিচে পুঁতে রাখা এক মন্ত্রজীবী যক্ষিণী, যাকে এই গায়েনরা বছরের পর বছর ধরে ওই বীজ মন্ত্রের সুরে ঘুম পাড়িয়ে রেখেছিল। কিন্তু আজকের রাত্রি উৎসব ছিল তাকে সম্পূর্ণ জাগিয়ে তোলার একটি কৌশল। তবে কি তারা ইচ্ছাকৃতভাবে? হ্যাঁ হিরণ, তারাই ছিল সেই তন্ত্রের বাহক। তাদের শরীর ব্যবহার হচ্ছিল। এখন আমাদের আর এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। চলো তোমরা, রাত শেষ হওয়ার আগেই এই স্থান ত্যাগ করতে হবে। এরপর আমরা ওই স্থান সকলে মিলে ত্যাগ করে গ্রামের দিকে এগিয়ে গেলাম। রাত তখন অনেক বাকি। দূর থেকে একদল শিয়াল ডাকছিল। ঠাকুরমশাইয়ের মুখে মন্ত্রজীবী যক্ষিণীর কথা শুনে আমাদের শরীরে কাঁপন যেন আরো বেড়ে গেল। কিশোরী জিজ্ঞেস করল, তবে কি সেই গায়েনরাই ইচ্ছে করে ওই যক্ষিণীকে জাগানোর চেষ্টা করছিল? তাদের জাগতিক মনকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল কিশোরী। তাদের শরীরটা শুধু ব্যবহার করা হচ্ছিল। সেই কারণেই তাদের নিজেদেরই বাজনার তালে নিজেদের ওপর নিয়ন্ত্রণ ছিল না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই গ্রাম ছাড়তে চেয়েছিলাম। পরের দিন সকালে যখন আমি ট্রেন ধরার জন্য কাছাকাছি একটা ছোট স্টেশনের দিকে হাঁটছি, তখন দূর থেকে গ্রামের দুজন মানুষকে আসতে দেখলাম। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল, কিন্তু তাদের কণ্ঠে ছিল স্পষ্ট ভয়। ঠাকুর মশাই, গতকাল কি সব কাণ্ড হয়ে গেল গো? কাল রাতে চণ্ডীর মাঠে জানি কি সব হইছে। বাটে, হ্যাঁ, সবাই বলা বলি করছে চণ্ডী মাঠে কেউ বেশি রাত পর্যন্ত থাকতে নেই। দেবী তখন নিজের গান শোনেন, যারা থাকে তাদের শরীর খারাপ হয়। এই কথা শুনে আমি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেলাম। আমি ধীরে ধীরে হেঁটে পথের পাশে পড়ে থাকা ধুলোমাখা মাঠটার দিকে তাকালাম। ওরা কেন বলছিল ঠাকুরমশাই দেবী নিজের গান শোনেন? এটা তো সেই যক্ষিণীর মন্ত্রের সুর ছিল। সুর যদি মন্ত্র হয় তবে দেবী তার স্রষ্টা কিশোরী। দেবী সর্বভূতে বিরাজমান। ওই যক্ষিণী হয়তো দেবীরই এক আদিম অংশ। মানুষ তাকে যেভাবে জাগায় তিনি সেই রূপেই সাড়া দেন। কাল রাতে যা ঘটেছে তা মানুষ আর প্রাচীন শক্তির লড়াই। আমি বুঝলাম ঠাকুরমশাই হয়তো এখন আমাদের আর কোনো তর্ক বিতর্কের অবকাশ দিতে চাইছেন না। এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা গভীর তন্ত্রের রহস্য তিনি নিজের মধ্যেই রেখে দিলেন। আজকের গল্পটা কি ভয়ঙ্কর ছিল ঠাকুরমশাই? ভয় ছিল, কিন্তু সেই ভয়ের মধ্যেও একটা শিক্ষা ছিল কিশোরী। তন্ত্র মানে শুধু তন্ত্র নয়, তন্ত্র হলো প্রকৃতিকে বোঝার চেষ্টা, তার ঘুমন্ত সত্তাকে সম্মান করা। চণ্ডীর মাঠের সেই যক্ষিণী আমাদের সেই কথাই শিখিয়ে গেল। তখন সন্ধ্যা উতরে গিয়ে রাত ঘনিয়ে এসেছে। ঠাকুরমশাইয়ের ক্লান্ত কিন্তু তৃপ্ত মুখখানা দেখে মনে হলো তিনি শুধু একজন গল্পকথক নন, তিনি ইতিহাসের সাক্ষী। এই সময় 4 ঘন্টার শব্দ করল। সদ্য সে একটা ছোট্ট গোপাল বিগ্রহ কিনেছে, সেইটাই সে নিত্যদিন পূজা দেয়। আমরা ওই ঘন্টার শব্দে সজাগ হলাম এবং
উঠে পড়লাম। ঠাকুরমশাইকে কিশোরী 500 টাকা দিয়ে প্রণাম করলো, তারপর বলল, ঠাকুরমশাই এই শীতের দিনে কিছু গরম বস্ত্র পরবেন কেমন? আপনার আশীর্বাদ আমাদের দেবেন। হ্যাঁ, এখন আসি। খুব খুশি হলেন ঠাকুরমশাই। দরজা পর্যন্ত এগিয়ে এসে আমাদের বললেন, তোমরা সাবধানে যেও এবং আবার এসো সময় করে। আজকের গল্প শেষ হলো, কিন্তু আমার জীবনের গল্প ফুরিয়ে যায়নি হে। শুভরাত্রি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।